স্বাগত দর্শক, বাংলা বছরের প্রথম দিনে পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে সঙ্গে আছি আমি অঞ্জন রায়। আজকে অতিথির ক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে। আমাদের সাথে আছেন চারজন সম্মানিত অতিথি, পরিচয় করে দিতে চাই। প্রথমে আছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম। তিনি যে পরিচয়টিতে সচরাচর আমরা তাকে পরিচিত করি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। আমাদের সাথে আছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আমাদের সাথে আছেন সেলিম আহমদ। সেলিম আহমদের আগে বহুদিন তার সাথে আমরা অনুষ্ঠান করেছি, যে পরিচয়টি দিয়েছি আমরা দেব না সেই পরিচয়টি। তিনি সম্প্রতি অসলোতে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডটি পেয়েছেন, যেটিকে বলা হচ্ছে আমাদের গোটা দুনিয়াব্যাপী ব্যবসায়ীদের ক্ষেত্রে নোবেল পুরস্কার। তিনি আমাদের গর্বিত করেছেন, তিনি নিজেও গর্বিত হয়েছেন। স্বাগত তাকে। আমাদের সাথে আছেন ফারজানা হোসেন কঙ্কন। কঙ্কন একসময় খুবই আমাদের টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। সাদা কালো যুগ থেকে আমরা যখন রঙিন যুগে প্রবেশ করলাম তখন, তারপর হঠাৎ করে দেশের বাইরে আছেন কানাডায়। তিনি আইনজীবী, এখানেও তিনি প্র্যাকটিস করেন, মূলত কানাডাতেই প্র্যাকটিস করছেন। স্বাগত আপনাদের চারজনকেই। দর্শক, আমরা বাংলা বছরের প্রথম দিনে একটু ব্যতিক্রমী জায়গায় যেতে চাই, যে আমরা সচরাচর রাজনীতি নিয়ে কথা বলি, কিন্তু এখানে রেজা ভাই রাজনীতি নিয়ে নিয়ত কথা বলছেন। বাকি তিনজন কিন্তু, সেলিমা আপা মাঝে মাঝে বললেও তিনি কট্টর সমালোচক হিসাবে বলেন। কিন্তু এই বাংলা বছরের প্রথম দিনটিতে রেজা ভাই বাদে বাকি তিনজনের কাছে একটি প্রশ্ন আছে, যে ঠিক কেমন রাজনীতি নিয়ে তারা কথা শুনতে চান, কেমন রাজনীতি দেখতে চান। চয়নিকা চৌধুরী। আমি দেখতে চাই অনেক শান্তিপূর্ণ একটি দেশ, যেখানে কোনো হরতাল থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কোনো মারামারি থাকবে না, সবাই খুব ভালো থাকবে, কোনো যানজট থাকবে না। পৃথিবীর কোথায় সেই দেশটা আছে? তাই না, আমি আমার দেশকে দেখতে চাই, সেটা হলো কথা। আমার দেশটা আমি মনে করি পৃথিবীর সেরা দেশ, তো আমার দেশে আমি এরকম একটা পরিস্থিতি দেখতে চাই। ধন্যবাদ। সেলিমা আপা। আমি প্রথমে গাজী টিভিকে এবং গাজী টিভির যত দর্শকরা আছে তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং কেমন রাজনীতি দেখতে চাই? আমি রাজনীতি দেখতে চাই যে রাজনীতি মানুষের উন্নয়নে, কল্যাণে কাজ করবে। এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমি চাই না যে একজন আরেকজনের সমালোচনা করবে, এমন সমালোচনা করবে যেটা খুবই গঠনমূলক হবে, যেটা একটা এমন পরামর্শ দিবে যেটা একটা বাংলাদেশের সমস্যার সমাধান করবে। আমি চাই না যে যেই কথা বলে কোনো সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আরও কন্ট্রোভার্সিয়াল একটা জায়গায় চলে যাবে, একজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হবে, সেই জায়গাটা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই যে মানুষের কল্যাণের জন্য আমাদের রাজনৈতিক দলগুলি বা রাজনীতিবিদরা কি করছে, আমরা সেই আলামতটা কিন্তু অনেক কম দেখতে পাই। সেটাই দেখতে চাই। কিছুটা কি দেখছেন? কিছু তো নিশ্চয়ই আছে, না হলে বাংলাদেশ এখনো উন্নয়নের দিকে যাচ্ছে কেন? নিশ্চয়ই আছে। তবে আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে, গণতান্ত্রিক মানসিকতার মাধ্যমে রাজনীতিবিদদেরকে আসলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল যখন হবে এবং ওই মন মানসিকতা যখন হবে, তখনই আমি মনে হয় সেটার উত্তরণ হবে। এবং নতুন বছরের 1421-এ সেটাই অবশ্যই। ধন্যবাদ। কঙ্কন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আমি চাই গণতন্ত্রের সুষ্ঠু চর্চা হোক। আমরা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা এবং দেখার লেখার স্বাধীনতা, এটুকুই। ধন্যবাদ। রেজা ভাই, আপনার কাছে একটু ঘুরিয়ে প্রশ্নটা করি, আকার ওকার যোগ করে। কেমন রাজনীতি দেখতে চান প্রশ্নটি ছিল তিনজনের কাছে। আপনার কাছে প্রশ্ন, কেমন রাজনীতি দেখাতে চান? দেখতে আর দেখাতে খুব বেশি তফাৎ না। আমি নিজে রাজনৈতিক কর্মীও নই, রাজনৈতিক নেতাও না, পুরোপুরি রাজনৈতিক মানুষ। সে চিন্তা চেতনাটার তো বড় ক্যানভাসে বিবেচনা করলে আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে না। এই যে আমাদের আলাদা মুন্সিয়ানার যে নির্মাণ শৈলীতে বিশেষ দক্ষতা অর্জনকারী চয়নিকা, যেটা স্বপ্নের দেশের স্বপ্নের কথা বলছেন, আপনি ছোট্ট করে দেখবেন যে আমাদের শান্তির সুবাতাস কতটা প্রশস্ত হলে, কতটা চমৎকার হলে সেলিমা আপা যে অ্যাওয়ার্ডটা পেলেন, যেটা ব্যবসায়ীদের নোবেল অ্যাওয়ার্ড বলা হয়, এই গর্বের, এই কৃতিত্বের সম্ভারটা কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ঘিরে অর্জন করেছে। তাকে প্রথম অভিনন্দন জানিয়ে এই কথাটা বলতে চাই। দ্বিতীয়ত, কঙ্কন অনেকদিন দেশে থাকেন না, আইনজীবী হিসাবে তাকে পাওয়া এর একটা আনন্দ। সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে শান্তির সুবাতাস বইবে, নিরবিচ্ছিন্নভাবে কেউ কাউকে শত্রু ভাববে না, প্রতিপক্ষ হতে পারে, শত্রু নয়। রাজনীতি থাকবে গঠনমূলক রাজনীতি, সৃজনশীলতার জায়গাটি হবে মানদণ্ড, অস্তিত্বের উৎস কেন্দ্রটি হবে মুক্তিযুদ্ধের চেতনা। সেটাকে যদি স্থাপিত করতে পারি, তাহলে চয়নিকে যেটা বললেন, বিশ্বের শুধু না, আমি বলতে চাই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরেও যদি কোনো জগৎ থাকে,
সবখানের চেয়ে শ্রেষ্ঠ সুন্দর শান্তির দেশটি আমাদের এই প্রিয় জন্মভূমি। সেটাই উপহার হোক রাজনীতিবিদদের কাছ থেকে। আসুন সকলে মিলে সহায়তা করি। ধন্যবাদ। বাহ। চয়নিকা চৌধুরী, আপনার কাছে আসছি, একটু পহেলা বৈশাখে আসি। ঠিক আপনার বা সেই সময়ের পহেলা বৈশাখ আর আজকের পহেলা বৈশাখের ভিতর তফাৎ কতটুকু দেখেন? আসলে আমি যেটা বলতে চাই যে দৃশ্যপট অনেক পাল্টেছে। যেমন আগে যখন আমি ছায়ানটে ছিলাম তখন কিন্তু ভোর 6টা থেকে যে বটমূলে যে প্রোগ্রামটা আমরা করতাম, সবাই মিলে যেতাম, গান গাইতাম এবং মা বাবার নতুন জামা কাপড় পরতাম, জামা কাপড়ের গন্ধ নিতাম, খুব মজা ছিল সেই সময়গুলি। হয়তো একটা জামা ছিল, মা সেলাই করে দিতেন, তারপরে থোল খরচ যেটাকে বলে মেলার জন্য টাকা, ওরকম একটা ব্যাপার ছিল। মাঝখানে কিন্তু এই জিনিসগুলো ছিলই না, বাট সেই আগের জিনিসগুলো কিন্তু আবার নতুন করে এসছে। এটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক বলবো আমি। যেমন এখন অনেক দেশে কিন্তু এখন পহেলা বৈশাখটা খুব সুন্দর করে উদযাপন হচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং আমি খুব মানে আমার বাচ্চারা দেখছে যে এই প্রজন্ম দেখছে যে কিভাবে আলপনা দিচ্ছে, বটমূলে যাচ্ছে, শুধু বটমূল না আরও অন্যান্য জায়গাতেও হচ্ছে, বিভিন্ন চ্যানেল প্রোগ্রাম করছে। সো এটা আমি মনে করি এটা খুব পজিটিভ একটা জিনিস এবং আমার অনেক ভালো লাগা যে আমাদের দেশ একটা খুব সুন্দর একটা লক্ষ্যে যাচ্ছে এবং খুব ভালোভাবে পহেলা বৈশাখটাকে নিজের কালচারটাকে এবং ভালোভাবে সবার মানুষের, উৎসব হয়ে উঠছে। হ্যাঁ, এবং এটা জাতীয় সবার উৎসব। এটা শুধু মানে কি বলবো মানে আমাদের বাংলাদেশে বোধহয় নিজেদের একটি দিন, সেলিম আহমেদ আপনার কাছে আসতে চাই, যেদিন এলিফ্যান্ট রোডের এই পাশের মাথা থেকে ফার্ম গেট থেকে শুরু করে পুরো এলাকাটি মানুষের ভিড়ে মানুষ রাস্তা হারিয়ে ফেলে। এবং এই যে উৎসব, এই উৎসবের ভিতর থেকে আমাদের সামনে মেসেজটি কি আসছে? আমার কাছে একটি যেটা বার্তা আসে যে বাঙালি বা বাংলাদেশের মানুষরা তার নিজের ভাষাকে এবং নিজের যে একটা আমাদের যাত্রা শুরু হয় সেটাকে কত ভালোবাসে। এবং শুধু তাই না, এটাকে আমি ব্যবসায়ী হিসেবে দেখেন না, এটা আমাদের হাল খাতার শুরু হয়। এবং একটা ব্যবসায়ীর হাল খাতা শুরু হওয়া মানে অর্থনীতির চাকা শুরু হলো। এই অর্থনীতির চাকাটা কিন্তু শুধু ব্যবসায়ীর জন্য না, পুরো সকল মানুষের আর উন্নয়নের কিন্তু চাকাটা আজকের দিন থেকে আবার শুরু হয়ে গেল। এবং সেটা কিন্তু উন্নয়নের, এবং সেটা কিন্তু একটা গঠনমূলক, সেটা কিন্তু একটা জাতির ভালো ওর দিকে যাওয়ার জন্য। এবং যেটা চয়নিকাও বললো যে আসলে এই দিনটা মানে কোনো ধর্ম না, আমাদের ঈদ যেমন, আমাদের পূজা যেমন, আমাদের আর ক্রিসমাস যেমন, হ্যাঁ সেটা এক এক ধর্মের এক এক, কিন্তু এটা কিন্তু সবাই মিলে করছে। এবং আজকে আমি রাস্তায় দেখছিলাম যে সব ধরনের শ্রেণীর মানুষরা এই যে একটা ভালো কাপড় পরে উচ্চবিত্ত থেকে একদম নিম্নবিত্ত মানুষ সকল সহনাগরিক, হ্যাঁ, এবং এত খুশি। আমি তো দেশকে এটাই দেখতে চাই যে সবাই খুশি আছে এবং সবাই খুশি। এবং সেক্ষেত্রে একটু রাজনৈতিক জায়গায় যাই, রাজনীতিটা এসে যায়। সেলিম আপা, আপনার কাছে যাচ্ছি। মাঝখানে কিন্তু আমি দেখেছি আপনিও সোচ্চার ছিলেন যখন কিছুটা অন্ধকার সময়ে ছিল, আমরা পার হয়েছি। এবং একজন যখন আমরা নারীদের বিভিন্ন অবস্থানের প্রতিকূলে দেখেছি বা 13 দফা দেখেছি, তখন কিন্তু আপনি সোচ্চার হয়েছিলেন। কিন্তু যে এই বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা আজকে দেখছি, বা প্রতি পহেলা বৈশাখে যে বাংলাদেশের প্রাণ আরো বেশি বিস্তার ঘটাচ্ছে, সেই বাংলাদেশে কি এগুলো নিয়ে খুব বেশি ভাবার জায়গা আছে? না, আমি মনে করি আসলেই ভাবার জায়গা নাই। এবং পৃথিবীতে সবসময় কিছু খারাপ লোক বা কিছু মানুষ থাকে যে সবসময় অন্য মানুষকে কষ্ট দিতে চায়, অন্য মানুষকে বাধা দিতে চায়, উন্নয়নকে রোধ করতে চায়। এটা পৃথিবীর সব জায়গায় আছে। কিন্তু বেশিরভাগ মানুষ কি চায় সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। গণতন্ত্র তাই বলে, মেজরিটি কি বলে? আমার গণতন্ত্রের বেশিরভাগ মানুষ ভালো চায়, কল্যাণ চায়। আর কিছু মানুষ কি বলো, সেটার জন্য আমরা অবশ্যই সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং আমি জানি যে বাঙালি জাতি, এই জাতি এইরকম মানুষদের মাঝে কখনো আবদ্ধও হবে না এবং সবসময় এগিয়েই যাবে। বাংলাদেশ তো এগিয়েই যাচ্ছে। কত বাধা আমাদের এসেছে, আমরা কি কখনো থেকেছি? সুতরাং এই নববর্ষে আরেকবার ভাবনার ব্যাপার, এবং তাদেরও ভাবতে হবে যে এগুলি এই নতুন বছর থেকে এটা বাদ দেওয়ার জন্য, নারীদের উন্নয়ন না করা বা নারীদের বাধা দেওয়ার চিন্তা যেন তারা আর না করে। 1421-এ তারা যেন এইটার একটা সংকল্প করে যে আমরা আর কাউ নারীদেরকে বাধা দিব না। ধন্যবাদ। কঙ্কনা, আপনার কাছে আসছি। ছোটবেলার পহেলা বৈশাখ। ছোটবেলার পহেলা বৈশাখ আর সবার মতোই, কিন্তু আমি আমার বিষয়টাকে শেয়ার না করে আজকে আমি যে ম্যাচিউর কঙ্কন, আমি সেই ম্যাচিউর কঙ্কনের দৃষ্টি থেকে এবার নববর্ষকে যেভাবে দেখলাম আমি সেটা সবার সঙ্গে শেয়ার করতে চাই। বলুন।
আমি দীর্ঘ 8 বছর পর বাংলাদেশে নববর্ষ করছি। আমার আশা হয় প্রতি বছরই আমি দুবার আসি, কিন্তু নববর্ষে আমার থাকা হয়নি। তো দীর্ঘ 8 বছর পর আমি যে পরিবর্তনটুকু দেখলাম, এটা আমি একদমই মানে একটা দর্শক হয়ে দেখলাম যে কতটা মানে বদলে গেছে বাংলাদেশ। এবং আমার প্রচণ্ড ভালো লেগেছে একটা বিষয় ভাবতে, যে এখানে নিরাপত্তা নেই। বাইরে যখন থাকি তখন কতটুকু সিকিউরিটি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা যারা বাইরে থেকে প্রোগ্রামগুলো দেখতে যাই, সেটাকে যাবো কি যাবো না সিদ্ধান্ত নেই। কিন্তু এখানে মানে সবাই, প্রতিটি মানুষ, সেই বটমূল থেকে এবার আমি দেখলাম 2টো প্রোগ্রাম অ্যাড হয়েছে। সেটা হচ্ছে চ্যানেল আই করলেন রাতভর প্রোগ্রাম, সেখানে মানে মানুষের ভিড়ে আমি গাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলাম। আরেকটা সেটা হচ্ছে আলপনা, হ্যাঁ, প্রচন্ড ভালো লেগেছে। এটা আমাদের ঐতিহ্য, যেটা মানে আমাকে মুগ্ধ করেছে। বাঙালির ঐতিহ্য। নিরাপত্তা কতটুকু সরকার সিকিউরিটি দিতে পারছে কি না পাচ্ছে এই প্রশ্ন না, মনের মিলন, আমরা গান গাইবো, প্রাণের কথা বলবো। আমি আপনাকে একটু ছোট্ট নোট দিই, মাঝখানে কিন্তু আমরা দেখেছি আমাদের ছায়ানট আক্রান্ত হয়েছে, উদিতি আক্রান্ত হয়েছে, যাত্রা মঞ্চ আক্রান্ত হয়েছে, এবং এক ধরনের মানে কোনো বড় সাংস্কৃতিক সমাবেশ মানে আমাদের একটা শঙ্কা ছিল যে কখন আমরা দেখবো কিছু ছিন্ন ভিন্ন লাশ, আমাদের সংবাদকর্মীদের দৌড়তে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা অতিক্রম করেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বছর এই ঘটনাটি ঘটলো, তার পরের বছর কিন্তু মানুষ আরো বেশি বেড়ে গেছে। এবং এই ঢলটা আমার তো মনে হলো যে আমি ঈদ দেখলাম, ঈদের চেয়েও মানে বড় কিছু দেখলাম। এমন মিলন, এত মানে প্রাণের সুর গাইবার জন্য মানুষ গেছে সে ভিড়ে, যে আমাকে সত্যি মুগ্ধ করেছে। আমি ছোটবেলার কি দেখেছি তার চাইতে যা দেখলাম, এটা আমাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক ভাবিয়ে তুলেছে। রেজা ভাই শুনছিলেন? আমার কাছে অনুভূতিটা যে ওই খুব স্পষ্ট যে শব্দটা সেলিমা আপা যেখানে বলছেন যে আমাদের পরিচয়টা কিন্তু বাঙালি জাতি, অর্থাৎ হিন্দু জাতি, মুসলিম জাতি, বৌদ্ধ জাতি, খ্রিস্টান জাতি এই জায়গার বাইরে গিয়ে বাঙালি জাতি। বাঙালির যে সার্বজনীনতা, সেই সার্বজনীনতার কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সেখানে কিন্তু রাম রহিম আলাদা থাকেনি। আমার নিজের অনুভূতির কথা বলি, আমার গ্রামের বাড়ির পাশে দিঘিরজান নামক একটা এলাকা, হিন্দু অধ্যুষিত। সেখানে নীল পূজার মেলা হতো। আমাদের অধিকাংশ বন্ধু বান্ধবরা ছিলেন, বান্ধবীরা এরা ছিলেন হিন্দু সম্প্রদায়ের, কিন্তু আমরা জন্মের থেকে কখনো ওরা হিন্দু আমরা মুসলমান এভাবে কোনো বিভাজন হয়নি। আর মৈত্রীর জায়গাটা এত বেশি নিবিড় ছিল যে সেটাকে মনে করলে মাঝে যে কিছু ব্যত্যয় ঘটে গেছে যেটা আপনি বললেন, সেটা মনে পড়লে যে প্রচলিত খুব বহুল জনপ্রিয় একটি গানের শব্দ আছে, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি সেই রোমন্থন করলে অনুভূতিটা এত প্রাঞ্জল হয়ে ওঠে, মনে হয় যে কত চমৎকার সময়টা ছিল। মাঝের যে সময়টা গেছে, যে ভয়াবহ অবস্থা, যে আমাদের কৃষ্টি সংস্কৃতি উদযাপনে বোমা হামলা, ভয়াবহতা, চয়নিকা যেটা বলছিলেন বিগিনিংয়ে, লাস্ট কনক্লুশনে কঙ্কনটা যা বললেন যে সিকিউরিটির জায়গাটা কোথায়, সেখান থেকে অনেক বেরিয়ে আসছি। সেই বেরিয়ে জায়গার ক্ষেত্রটা কিন্তু সেলিমা আপা বলছেন যে আমরা এগিয়ে আসছি। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড সারা বাংলাদেশের ইতিহাসকে অতিক্রম করেছে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশন আমাদের ডেভেলপমেন্টের যে কথাটা বলছে। আজকে আপনার এখানে বসে আমরা যে কথা বলছি যে আধুনিক তথ্য প্রযুক্তি, মানুষ না খেয়ে থাকছে না, মানুষ তার কৃষি সরঞ্জাম পাচ্ছে, ব্যবসায় এগিয়ে যাচ্ছে, এই সামগ্রিক যে অবস্থাটা, সেই অবস্থাটার ছোট্ট একটা উদাহরণ বলতে হয়। কারণ এই বাঙালির কৃষ্টি রক্ষা করার জন্য আমাদের মানুষের ত্যাগ কিন্তু কম না। এই জন্য আমি প্রায়ই বলতে থাকি যে ইতিহাসের দায় কিন্তু আমাদের অনেক বেশি। কোনো জাতিকে ভাষার জন্য, স্বাধীনতার জন্য এত দায় দিতে হয়নি। এমনকি আমাদের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু যখন জাতিসংঘে বাংলায় বক্তব্য রেখেছিলেন, দেশে আসার পর কিছু কিছু প্রেস জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বাংলায় কেন বললেন। উনি বললেন যে তারা ট্রান্সলেট করে নিতে পারবে, কিন্তু এই ভূমণ্ডলের মানুষ তো বাঙালি, এর কৃষ্টি, এর ভাষা, এটাকে যদি বিশ্বজনীনভাবে তুলে ধরার প্রচেষ্টা আমরা না চালাই, তাহলে বাঙালির যে সারা দুনিয়ার ভিতরে মাথা তুলে দাঁড়াবার একটা জায়গা, সেই জায়গাটা থাকবে কোথায়? এই জন্য আমি ছোট্ট করে বলি যেটা, যে আমার ছোট্টবেলার যে অনুভূতি আর আজকে যেটা কঙ্কন যেটা বললেন, বাংলাদেশে দীর্ঘদিন পরে শুনি যেটা দেখছেন, তাতে মনে হয় যেন আমরা রাইট ট্র্যাকে ফিরে আসছি। ধন্যবাদ। আমরা ছোট বিরতিতে যাবো দর্শক। তার আগে যেটি বলছিলেন জনাব রেজাউল করিম, বা যেটি বলেছেন চয়নিকা চৌধুরী, যা বলছিলেন সেলিম আহমদ, ফারজানা হোসেন, কঙ্কন, সেখানে বোধহয় একটু আমারও যোগ করার শখ হচ্ছে। ধরুন আমরা আমাদের লোক সংস্কৃতির কিছু বাদ্যযন্ত্র আছে, যখন একদম জিন্স পরা
দামি ব্র্যান্ডের বা যেমনই হোক কেটস পর একটি কিশোরের হাতে আমরা দোতারা দেখি, আমরা কিন্তু আমাদের ইতিহাসকে স্মরণ করতে পারি। আমাদের একতারা বা দোতারাই কিন্তু একসময় হাতিয়ার হয়ে উঠেছিল যখন আমাদের বাউলেরা বিদ্রোহ করেছিলেন, অথবা ধরুন কদিন আগে ভৈরব নদে যে মা সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিলেন, অথবা গার্মেন্টস সেক্টরের যে আমাদের সহনাগরিক সন্তানটি প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল যে তাকে বস্ত্রখাত থেকে ঘরে ফিরতে হবে কিনা, তারা কিন্তু এই সমাবেশ থেকে সাহসী হন। এই সাহসটি খুব দরকারি। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, ফিরে এলাম আজকের পূর্বাচল রিজেন্টন সংবাদ সংলাপের আয়োজনে। আমরা যাচ্ছি চয়নিকা চৌধুরী আপনার কাছে। আমরা আলোচনায় ছিলাম এবং ক্যানভাসটা বেশ বড়। এটি বোধহয় আমাদের লাইভ শোগুলোর এক ধরনের নিয়তি। আমাদের ক্যানভাসটি বড় হতে হতে একসময় হঠাৎ করে আমরা থেমে যাই, শুভরাত্রি বলে বিদায় নেই, এবং হয়ও মাঝরাতে। এখন ঘটনাটি যে আপনি শুনছিলেন সমরে দলকর্মীর বক্তব্য, আপনি সেলিম আপার বক্তব্য শুনেছেন কঙ্কনের বক্তব্য, এবং কঙ্কন যে কথাটি বলছেন যে এখনকার সময়, এবার যেটি রেজা ভাই সেলিম আবা বলেছে, এখন যে সময়টিকে আমরা অতিক্রম করছি পহেলা বৈশাখের, সেই সময় দাঁড়িয়ে আমরা আরো সাহসী হতে পারি। হ্যাঁ, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আগে যেটা ছোটবেলায় দেখেছি, মাঝখানে কিন্তু একটা বাধা ছিল, একটা ভয় ছিল, তো অন্যরকম ছিল। বাট এখন কিন্তু আমরা খুব কনফিডেন্টলি সবকিছু করতে পারি, বলতে পারি, এবং সেই লক্ষ্যটাই আমরা যেতে পারি। ওরকম একটা আমি প্রবল ইন্টারাপ্ট করব। কি? সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু কখনো ভয় পাইনি, আমাদেরকে ভয়ে দেওয়ার চেষ্টা সেটাই। করা হয়েছিল, আমরা কিন্তু কখনো ভয় পাইনি। ভয় দেখানোর চেষ্টা হয়েছে। চেষ্টা বাঙালি হয়েছে। ভয় পায় না। আমরা ভয় পাইনি। আমি ওই জায়গাটা ইয়ে করছি। হ্যাঁ, সেটাই। Sorry, হ্যাঁ। না, অবশ্যই সেটা আমি প্রথমেই বললাম যে এখন এত সুন্দর একটা জায়গা যেখানে আমরা যাচ্ছি, সেখানে আমার খুব সুন্দর সবকিছু দেখতে পাই, খুব আশাবাদী আমি। ধন্যবাদ। সেলিম আহমদ, কোনটা বলবো? আপনি বেছে নিন। না, আমি যেটা বলতে চাই যে আমরা বাংলাদেশের এই মুহূর্তে আমাদের কি চাই, এই নতুন বছরের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই পয়লা বৈশাখ এবং গত বছরের পয়লা বৈশাখের মধ্যে কিন্তু অনেক পার্থক্য অনেক আছে। তফাৎ। হ্যাঁ, তা আমাদের যখন একটা পরিবেশ দেওয়া হয়, আমাদের কিন্তু পুরা চিত্রটা পাল্টিয়ে যায়। এই আজকের যে পরিবেশটা, সেটা কোনো আতঙ্ক নাই, সবার কিন্তু নিজের মনের মাধুরী নিয়ে যার যার মতো যাচ্ছে। এবং আমি ব্যবসার ব্যাপারেও বলি, এই বছরের পয়লা বৈশাখের আপনি কদিন আগে কিন্তু ব্যবসা নিয়ে খুব হতাশ ছিলেন। হ্যাঁ, ব্যবসা যা হয়েছে, গত ঈদে যা ব্যবসা হয়েছে তার চেয়ে বেশি ব্যবসা হয়েছে। এটা তো আপনার নারী উদ্যোক্তারা সন্তুষ্ট? খুবই সন্তুষ্ট। আমি এসে বলেছিলাম যে গত ঈদে তারা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ব্যাংকের ঋণ দিতে পারছে না, কিন্তু আজকে সেটার কিন্তু অন্যরকম চিত্র। তো সেই জন্য আমাদের যখনই আমাদের জীবনের দিনগুলি, এই দিনগুলিকে আমাদেরকে কিন্তু রাষ্ট্র বা সরকার বা রাজনৈতিক দলরা তাদেরকে আমাদের দিনগুলি একটা শান্তিভাবে বা একটা উন্নয়নের ভাবে চালিয়ে নেবার জন্য একটা পরিবেশ করে দিতে হবে। তো পয়লা বৈশাখে আজকে আমাদের ওই পরিবেশ ছিল, এবং সেই জন্য আজকেও আমরা চমৎকারভাবে এখানে এসে কথা বলছি। এই পরিবেশটা খুব বেশি দরকার আসলে। ধন্যবাদ। কঙ্কন, এই বিষয়ে বলবো। আমি প্রথম রাউন্ডে ছিলাম, কয়েকটা বিষয় উঠে এসেছে, সুতরাং এবার আপনাদের মতামতগুলো জানতে চাচ্ছি। আমি বললাম এবারের নববর্ষ উদযাপনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি বিশ্বাস করি যে আগামীতে আরও বড় হবে, এবং আমার মানুষ এখানে আমরা যদি পথে বের হই, দেখা যায় ট্রাফিক জ্যাম একটা বিরাট ফ্যাক্টর, তারপরে আরও অনেক বিষয় আছে, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে সর্বশ্রেণীর মানুষ ঘরে বাইরে সবাই উদযাপন করছেন। বাইরে যারা করছেন, সেটা বন্ধু বান্ধব যাদেরকে দেখলাম, তারাও ঘরে অনেক বড় সড়ো করে করছেন, যেটা আমার ভালো লেগেছে, এবং আমি বিশ্বাস করি এটা বাড়বেই। আমি আমি এটা মাঝখানে আমি বলি যে আমাদের বাঙালির এই পয়লা বৈশাখ বা অন্য আমাদের উৎসবগুলিতে আমরা যেটা দেখতে পাই যে সবাই কিন্তু একই আনন্দ করে, তখন কিন্তু ওই যে গরিব ধনী ওটার নাই, কিন্তু শ্রেণী বিভাজন না। এই যে একটা চমৎকার চিত্র, এটাও আমি প্রতিদিন দেখতে চাই, যে সবাই মিলে একটা আনন্দ। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো কিছুদিন আগেও কিন্তু এই জেনারেশনের বাচ্চারা যারা স্কুল কলেজে পড়তো, তারা বলতো বোরিং, কি করব, এত ভিড়, এই জিনিসগুলো কিন্তু বলতো। বাট এখন কিন্তু তারা ভিড়ের অনুষঙ্গ হতে পছন্দ করছে। হ্যাঁ, ওরা কিন্তু এটাকে খুব এনজয় করছে, এবং ওরা খুব
খুশি হয়ে মানে সেজে গুজে মজা করছে, আনন্দ করছে এবং নিজেদের কালচারটাকে তারা খুব সুন্দরভাবে উপভোগ করছে। So এটা খুব আমি ভালো যেটা লাগছে। আরেকটা বিষয় বুঝি যে যারা বাধা দিতে চান বা এটার বিপক্ষে কথা বলতে চান, আমি মনে করি আসলে এই বিষয়টা নিয়ে বিপক্ষে কথা বলার কিছু নেই। আমাদের ভাষা, তারপরে উৎসব মুখর হওয়া, এটা পৃথিবীর সব দেশেই আছে। সব দেশেই যার সে স্প্যানিশ বলেন আবার ল্যাটিন বলেন, তারা উদযাপন করছে। আজকে আমি টরন্টোতে যেভাবে দেখেছি যে উদযাপন হয়, আমেরিকাতে যেভাবে দেখেছি, তো এটা নিয়ে আসলে রাজনীতি করার বা ধর্মের ভেতরে নিয়ে যাওয়ার কিছু নেই। ধন্যবাদ। এবং আরেকটি প্রশ্ন আপনাকে করে আমি যাবো রেজা ভাই আপনার কাছে, যে আপনি দেশের বাইরে ছিলেন দীর্ঘ সময়টি বা আবারও থাকবেন হয়তো, দেশের বাইরে পহেলা বৈশাখটিকে কিভাবে অনেক করছেন? বড় হয়, অনেক বড়। একটু বিস্তারিত শুনতে চাই। বাংলাদেশের মতোই হয়, কিন্তু ওখানে যেহেতু আমরা সবকিছু মানে প্রিয়জনদের ছেড়ে থাকি, প্রিয় ভাষার কথা বলার, আমি আমার মাতৃভাষায় কথা বলছি, এটা আমি জানি আপনারা অনেক ইয়ে করছেন, কিন্তু আমার কাছে যেটা লাগে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি কথা বলছি একটা বিদেশির সঙ্গে যেভাবে কথা বলছি, আমি অনেক সময় মানে শব্দের বাংলা ভাষায় যে মানে বিশালত্বটা আছে একই। আমি একটা ছোট্ট বিষয় বলবো, যেমন আমি, আপনি, তুমি, এটা একটা বিরাট, এই তিনটে শব্দ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আপনি আমার কোন কোঠায় দাঁড়ানো। এটা কিন্তু আমি বিদেশি ভাষায় নেই, এটা ইউ দিয়েই সব শেষ। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমি বাংলাকে, বাংলাদেশকে, বাংলার মানুষকে অনেক অনেক মিস করি। আমার মতো যারা আছেন প্রবাসী তারা সবাই, কাজে আমরা অনেক মানে বৈশাখটা আমাদের কাছে অনেক বড় কিছু। ধন্যবাদ রেজা ভাই। কঙ্কন যেখানে শেষ করছে, যে আমার ওইখানে মনে হয় যে বাংলা ভাষা এত সমৃদ্ধ এবং এত মিষ্ট, এত আন্তরিক ভাষা, যে ভাষা দিয়ে আমার অনুভূতিটাকে যেভাবে প্রকাশ করতে পারি, ওই যে স্তর ভেদের কথা খুব চমৎকারভাবে 3টি ওয়ার্ড দিয়ে কঙ্কন বলছেন, সেই জায়গার থেকে আমার মনে হয় যে জিনিসটা খুব বেশি প্রয়োজন। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি অপসংস্কৃতির হাত থেকে আমাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করা। কিছুদিন পূর্বে একটা চ্যানেলে দেখেছিলাম, বাচ্চা তার মা বারবার বলছে তুমি চলে আসো, আর ও হিন্দি শব্দ ব্যবহার করে বলছে যে আমি আসবো না। আমি হিন্দি শেখার বিপক্ষে না, কিন্তু আমার যে ভাষাটি, এই ভাষার সঙ্গে আমার যে সংস্কৃতি, জারি সারি, ভাটিয়ালি, কবি, আমার সার্কাস, আমার পুতুল নাচ, আমার পট, অন্য যাত্রা শিল্প, আমার ভাওয়াইয়া, এই যে কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলি সঙ্গে আমি বাঙালি, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি অবিচ্ছেদ্য। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অতি আধুনিকতার নামে অথবা কৃত্রিমতার মোড়কে আমরা হারিয়ে যাওয়ার নামে এই বিষয়গুলোকে আমরা পিছে ফেলে চলে আসছে। সেই জন্য আজকে যাত্রা শিল্প বিপন্ন, সার্কাসকে খুঁজে পাওয়া কঠিন, পুতুল নাচকে খুব দুর্লভভাবে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। এই জায়গাটাকে ডেভেলপ করার ক্ষেত্রে আমার মনে হয় যে যেখানে আসি সেখান থেকে যদি আমাদের অনুভূতিটাকে একটু জাগ্রত করে সহায়তা করি, একটু পেট্রোনাইজ করি, তাহলে এই জিনিসটাকে ডেভেলপ করা যাবে। আর এটাকে ডেভেলপ করা নিয়ে হলো আমার অস্তিত্বের উৎসমূলকে শক্তিশালী করা। ধন্যবাদ জয়নিকা চৌধুরী। আমি একটি প্রসঙ্গ পেয়েছি, একটু আসতে চাই, এটি আপনার কাছে আসার প্রসঙ্গ। আমাদের গণমাধ্যমে বা নাটকের ভাষারও কিন্তু একটি বড় বদল ঘটেছে। আপনি করছেন না, কিন্তু আপনার ভাষায় আপনি সেই জায়গাটিতে আছেন, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি, আমরা নতুন নতুন শব্দ শুনছি, হজম করা কঠিন সেই শব্দগুলো। খুব কি জরুরি? কিন্তু এটা কিন্তু আগে আরো বেশি প্রকট ছিল, বাট কিছুদিন মানে 1 বছর যাবত কিন্তু জিনিসটা, যেহেতু আমাদের গভর্নমেন্ট থেকে একটা রুল হয়েছে যে ভাষার প্রতি সুন্দর ভাষা দিয়ে কাজ করতে হবে, সো গত বছর থেকে কিন্তু এটার অনেক প্রোটেক্টেড। মানে এখন কিন্তু ওই আপনি যে ভাষাটা নিয়ে আমরা খুব ডিস্টার্ব ছিলাম 3-4 বছর যাবত, সেটা কিন্তু এখন মানে 80% নেই বললেই চলে। বা রেডিওতেও একটি ভাষা আমরা কম বেশি কিন্তু শুনছি এখন। ওটাও কিন্তু এখন চেঞ্জ এখনো হয়েছে। কিন্তু গান প্লে হচ্ছে, গান বাজছে না। গান প্লে আচ্ছা অনিকা, কখনো কখনো বাংলিশ হয়ে যাচ্ছে শব্দ, বাংলিশ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কমেছে। আমার মনে হয় যে আস্তে আস্তে না, সেটা আসার জায়গা। হ্যাঁ, সেটা কিন্তু আসার জায়গা। এটা কিন্তু আগে এত বেশি ছিল যে শুনতেই পারতাম না, এখন কিন্তু শুনি, রেডিও কিন্তু এখন শুনতে পারি অ্যাটলিস্ট। তার মানে জিনিসটা কিন্তু এখন কিছু রেডিও শুনতে পারি আমরা, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। আসলে কি সত্যি কথা কি, যেটা যা কিছু ভালো তাই কিন্তু থেকে যাবে, যা কিছু খারাপ গ্রহণযোগ্য না সেটা কিন্তু একটা হুজুগ হবে, আস্তে আস্তে নাই হয়ে বড় যাবে। একটি বলয় তৈরি হবে এবং ভাঙবে। হ্যাঁ, সেটাই। সিনেমা আমার ব্যক্তিগতভাবে আমি বাংলা, ইংরেজি, বাংলিশ এটাকে খুবই অপছন্দ করি। আমি মনে করি এটা দুই ভাষাকেই একটা আহত করে। অসম্মান করা হয়, আহতও করে। কারণ যে ভাষাটা, প্রতিটি ভাষায় খুবই শ্রুতিমধুর
প্রতিটি ভাষারই একটা মাধুর্য আছে, সুতরাং সেইভাবেই কথা বলা উচিত। এবং আগে আমরা ছোটবেলায় যেই নাটক দেখেছি ফেরদৌসী মজুমদার বা সুবর্ণা মোস্তফার, সেই নাটকগুলির সেই নাটকগুলির ভাষাগুলি এবং পরের দিকের যে ভাষাগুলি, সেগুলির কারণেও কিন্তু অনেক সময় কিন্তু আসলে নাটক দেখি নাই, মানে দেখতে ভালো নাটক লাগছে দেখেছি না। সন্তানদের শুদ্ধ বাংলা এবং শেখানোর আর জন্য। নিজের কাছেও যে আচ্ছা এরকম ভাষায় কথা বলে নাটকটা হচ্ছে, তখন হয় কি একটা অশ্রদ্ধা বা ভাল লাগছে না, হয়তো নাটকটা খুবই ভালো, গল্পটা হয়তো খুবই চমৎকার, কিন্তু ওই ভাষার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি বলি আমি কখনো আকর্ষিত হইনি। আর এই যে নিজের ভাষার কথা বলা হচ্ছে, আমি নিজের ব্যক্তিগত একটা বলি যে বিদেশে আমি প্রতি মাসে কম বেশি আমার যাওয়া হয়, বেশি যাওয়া হয়। যাই হোক, সো আমার যেটা দেখা যাচ্ছে 2 দিন পরেই আমি না আমার যারা বন্ধুরা না বন্ধুদেরকে বলতে থাকি, মানে সব বিদেশি বন্ধু, চলো তো যাই, তো ওরা বলে যে কি বলছো, আমি কিন্তু ইচ্ছা করেই বলছি, আমি বলছি আমার আর ভাল লাগছে না তোমাদের সাথে ইংরেজি কথা বলতে বলতে। তো এই যে একটা নিজের ভাষা না বলার ওই যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ হয় না, সেরকম কিন্তু লাগে নিজের ভাষা না বললে, নিজের কথা না বললে। তা আমার মনে হয় যে আমাদের বাচ্চাদেরকেও সেই জায়গাটায় আনতে হবে যে তোমার অবশ্যই যত, এখন তো আমি মনে করি এটা গুণ, আমার এখন সবসময় মনে হয় আমি স্প্যানিশ কেন জানি না, কারণ স্প্যানিশ জানলে আমি পৃথিবীর অনেক বেশি মানুষের সাথে যোগাযোগ করা, কথা বলা জানতে পারতাম। যত বেশি ভাষা জানবো তত মানুষকে আমি জানবো, তত মানুষকে চিনবো, কিন্তু সেই জানতে যে আমি আমার নিজের শেকড়, এতো শেকড়, গাছ একটা ফুল ফল কখন দিবে, যখন শেকড়ের যত্ন নিবে। সেই জন্য আমি প্রতিটি মানুষকে, বিশেষ করে প্রজন্মকে বলবো, নতুন প্রজন্মকে, বুঝছো, তোমার গোড়া শক্ত করো, গোড়া শক্ত করো, শেকড় যত্ন নাও, তুমি ফুলে ফলে একেবারেই বেড়ে উঠবে। আমি যে চর্চাটা এখন হচ্ছে ওটাকে একদমই সমর্থন করি না। আমি ছোট্ট একটা উপমা দেব, সেটা হচ্ছে যে আমরা ঘরে যখন থাকি তখন খুব আরামদায়ক পোশাক পরতে পছন্দ করি, কিন্তু বাইরে যখন আসছি তখন কিন্তু বেশ গেটআপটা অন্যরকম, সমাজের পোশাকগুলো, হ্যাঁ সমাজের পোশাকগুলো পরে আসছি। তা আমার কাছে মনে হয় যে আঞ্চলিকতা অবশ্যই আছে, থাকবে, আমারও আছে বটে, কিন্তু সেটা সাহিত্যে নিয়ে এসে সর্বসাধারণের কাছে প্রেজেন্ট করার কিছু নেই। এবং যখন আমি যখন অভিনয় দিয়ে, আজকে আমাকে সবাই চেনেন আপনারা অভিনেত্রী হিসাবে, তো আমি যখন সবার কাছে একটা আইডল হয়ে যাচ্ছি, তখন আমার কিন্তু কিছুটা দায়বদ্ধতা আছে। তো সেই দায়বদ্ধতা থেকে আমি মনে করি যে না, আমার ভাষা অবশ্যই সেটা আমি দর্শকদের কাছাকাছি যাচ্ছি, যেটা দিয়ে আমার মনে হয় এটা নান্দনিক বা শৈল্পিক যে বিষয়, সাহিত্য সমৃদ্ধ যেটা, সেটাই হওয়া উচিত। ধন্যবাদ। রেজা ভাই অনেক শক্ত শক্ত প্রসঙ্গে চলে গিয়েছে। আমি এখানে একটা কথা একটু বলবো, সেটা হলো যে ভাষা নিয়ে যে এত কিছু মানে কথা হচ্ছে, আমাদের কাজকর্ম, গান বাজনা বা অ্যাঙ্করিং বা নাটক, সেটার কিন্তু চ্যানেলকেও কিন্তু একটু এগিয়ে আসতে হবে, যে তারা কোন নাটকটা প্রচার করবে বা কোন কাজটা প্রচার করবে, কোনটা করবে না। ধন্যবাদ। আমরা শুরু যেখান থেকে সেখানে যেতে চাই, শেষ 10 মিনিটে। রেজা ভাই, আমরা অনেক কঠিন কথা, শক্ত কথা বলছিলাম, সহজ কথা বলছিলাম, সচরাচর একদিক দিয়ে রক্ষা যে ধরনের রাজনৈতিক তর্ক বিতর্ক থাকে সেটি আজকে নেই, কিন্তু একটি প্রত্যাশার কথা বলেছেন আমাদের 3 জন অতিথি, আপনিও সাথে ছিলেন। সেই প্রত্যাশার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথ নির্মাণের ক্ষেত্রটিতে আমাদের রাজনীতিকদের ভূমিকাটি কি হওয়া উচিত, বা উভয় শিবিরই যে ভূমিকায় রয়েছে রাজনীতির, শাসক দল বা রাজপথের বিরোধী দল বা সংসদেও একটি বিরোধী দল আছে আমরা জানি, তারা কি সঠিক ভূমিকায় রয়েছেন? দেখুন, একেবারে সরাসরি রিপ্লাই দেওয়া খুব ডিফিকাল্ট, তবে আমার কাছে মনে হয় যে আমাদের যে সংস্কৃতিটা গড়ে উঠেছে, এইটাকে আমরা অনেকটা পাল্টাবার পথে এগিয়ে চলেছি। সেইটা হচ্ছে যে কথাটা আপনার হাউসে আমি অন্য প্রোগ্রামে বলেছি, যে আমি বিশ্বাস করি নীতির রাজা যে লালন করে, যে ধারণ করে, সে চর্চা করে, সেটাই হচ্ছে রাজনীতি। অর্থাৎ রাজহংস রাজনীতি, আমি বলতে নীতির শ্রেষ্ঠত্ব যেটা, সেটা যিনি চর্চা করবেন সেটা রাজনীতি, কিন্তু রাজার মতো হয়ে তিনি যে নীতির চর্চা করবেন সেটা রাজনীতি হতে পারে না। তবে অনেকের কিন্তু অনেক চৈতন্যোদয় হচ্ছে, রাজনীতির নামে হিংস্রতা, বিপুল সম্পদের মালিক হওয়া, বিত্ত বৈভবের মালিক হওয়া, জমিদার স্টাইলে অপর উপরে নির্যাতন চালা, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ মারা, অথবা ক্ষমতায় টিকে থাকার জন্য যেন তেন উপায়, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার একটি জায়গা সৃষ্টি হয়েছে। এই সৃষ্টিটার মূলে কিন্তু
বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন তারা কিন্তু রাজনীতির মানুষগুলো না, রাজনীতির বাইরে যারা আছে, রাজনীতির উপজীব্য, তারাই কিন্তু বিভিন্ন সময় এমন ভূমিকা রেখেছেন যে রাজনীতিবিদরা, ওই যে একটু কথা সেলিমা বললেন যে এখন কিন্তু সংশোধিত হয়ে আসছে বিভিন্ন জায়গায়, যেটা চয়নিকও বিগিনিংয়ে বলছেন যে অনেকটা কিন্তু সামলে আসছে। সেই জায়গায় যদি আমরা যে বড় অংশ, সরকার বলতে কিন্তু শেখ হাসিনা একা না, বিরোধী রাজনৈতিক দল বলতে বেগম খালেদা জিয়া, রওশন এরশাদ বা এরশাদ সাহেব না, আমরা সকলে মিলে কিন্তু দেশটা, আমরা সকলে মিলে বিরোধী দল, সকলে মিলে সরকার, যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় নিয়ে আমরা যতটা এগিয়ে আসবো, তাহলে কিছু সম্ভাবনার দিগন্ত উন্মোচন করা সবচেয়ে সহজ হবে। না হলে সেলিমা আপা আজকে যে অর্জনটা নিয়ে আসছেন বাংলাদেশের জন্য, এটা উনি তো অর্ডিনারি কোর্সে যদি থাকতেন, উনি একজন লেডি, ওনার দায়িত্ব থাকতো রান্নাঘর সংসার পরিচালনার ভিতর থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে চয়নিকা যে জায়গায় আছে সেখান থেকে নির্মাতা হিসাবে তার যে অবস্থানটা, এটা কিন্তু সৃষ্টি করতে হয়েছে তাকে। কঙ্কন ল প্রফেশনে আসছেন, অভিনেত্রী হিসাবে পরিচিত ছিলেন, তাকেও কিন্তু নিজ উদ্যোগে আসতে হয়েছে। সমাজ কাউকে এগিয়ে নিয়ে আসবে না, নিজ দায়িত্বে এগোতে হবে। যদি ছোটখাটো বাধা আসে, সে বাধা অতিক্রম করা খুবই সহজ। বাঙালি এমন একটি জাতি যার হাজার বছরের ইতিহাস খুঁজলে দেখা যাবে কোনোদিন পরাভব মানেনি। আমরা সম্মিলিতভাবে সেই প্রচেষ্টার যে একটা ঐক্যতান সৃষ্টি করতে পেরেছি, আমার বিশ্বাস আমাদের সেই চমৎকার সুন্দর যে বাঙালির জায়গাটা ছিল, রাজনীতিবিদরা বাধ্য হবে সেই জায়গা দিতে। তবে এখন যে রাজনীতিটা চলছে সেটা একেবারে হতাশার জায়গা না, কিন্তু আমাদের প্রত্যাশা আরো বেশি। আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনীতিতে সম্পৃক্ত গ্রাসরুট থেকে কেন্দ্রে যারা আছেন তাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন জানাবো, এদেশ এমাটি আপনাদের অনেক দিয়েছে, আপনারা এদেশের অনেক কিছুর কারিগর, কিন্তু এদেশের যখন রাজনৈতিক প্রলয়ঙ্করী আইলা সিডর আসছে, তার দায় দায়িত্ব আপনাদের রয়েছে। ইতিহাসের কাঠগড়ায় আপনারা আসামি থাকবেন না স্মরণের আবরণে আপনাদের মরণকে যত্নে ঢেকে রাখবে মানুষ, সে দায় দায়িত্ব আপনাদেরই। চয়নিকা চৌধুরী, শেষের দিকে কি বলবো, শেষ বক্তব্য আমরা তো আলোচনা করছিলাম। ওই তো সবাই তো বলে ফেললো আসলে। রিজওয়াই বলে ফেললেন। সেটাই এটি বোধহয় আসলে ক্যামেরার যে- পেছনে মানুষের বিপদ। না সেটাই না, আমরা তো গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমার মনে হয় নাটকগুলো গুছিয়ে করেন। প্রথমেই বলে ফেলেছি যেটা, যে রেজা ভাই তো সব কথা বলেই দিলেন। আসলে সবাই মিলে যদি আমাদের কাজগুলি, যার যার কাজগুলি সুন্দরভাবে করতে পারি, আর কে কি করলো কে কি না করলো সেটা না বলে আমি কি করলাম, আমি কি করব, সেটা নিয়ে যদি ভাবি, তাহলে মনে হয় দেশটা আরো বেশি সুন্দর হবে। সিনেমা আহমদ, আমি যেটা মনে করি, মানে বাংলাদেশের একটা নারী হিসেবে আমি বলতে পারি, সেটা মানে যতটুকু আমি অনেক মানে নারীর সাথে যাই, দেখা হয়, তৃণমূলের নারীদের সাথেও কাজ করি, সেখানে একটা তো আছে দায়িত্ববোধ থেকে, যেটা উনি বললো যে দায়িত্ববোধ থেকে আজকে এই জায়গায় এসেছি। কিন্তু আমার মনে হয় যে দায়িত্ববোধ একটা তো অবশ্যই একটা নিজস্ব দায়িত্ববোধ থাকতে হবে, তার সাথে সাথে বাংলাদেশের একটা নারীর কিন্তু পরিবেশও অত্যন্ত প্রয়োজনীয় এবং সংবেদনশীল পরিবেশ। যে দেশে 87% নারীরা এখনো গৃহে নির্যাতিত হয় বলে আমাদের ব্যুরো পরিসংখ্যানে আছে, সেই নারীগুলির কথা কিন্তু তাদেরও কিন্তু দায়িত্ববোধ আছে, তারাও কিন্তু বেড়ে উঠতে চায়, তারাও কিন্তু এরকম ওর চয়নিকা বা সেলিমা বা কঙ্কন সেই জায়গায়ও আসতে চায়, কিন্তু তাদেরকে কি সরকার বা রাষ্ট্র বা তার পরিবার, তার সমাজ সেটা দিচ্ছে? সে যখন নির্যাতিত হয়, আইন কি তাকে রক্ষা করছে? তখন যৌতুকের জন্য তাকে কষ্ট ভোগ করতে হচ্ছে, তখন সেই সাজার কি সে পাচ্ছে? বা তার একটা বাজারে যখন পণ্য বিক্রয় করতে যাবে, সেই নিরাপত্তাটা কি সে পাচ্ছে? তো সেই জন্য আমার যেটা সবসময় আমি আমার নিজেকে দিয়ে যদি আমি বলি যে আমার দায়িত্ববোধ ছিল, কিন্তু আমার পরিবার, আমার চারিপাশের মানুষরাও কিন্তু আমাকে সহযোগিতা করেছে। তা না হলে হয়তো ব্যবসায়ী হতাম, কিছু হয়তো কাজ করতাম, কিন্তু সারা বিশ্বের একেবারে ব্যবসায়ীদের মধ্যে এত বড় একটা পুরস্কার হয়তো অর্জন করতে পারতাম না। আপনার জায়গায় আপনাকে আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্র সরকার ব্যবস্থা কখনো কিন্তু বায়বীয় না। আপনি যখন এগিয়েছেন, আপনার যে পরিবারে জন্ম, আপনি এখন যে পরিবারকে বিলং করেন, সবকিছু মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কৌশলগতভাবে হলেও প্রতিকূলতা আপনার ছিল। আপনি এগিয়েছেন। এগোনোর যে আমি ডেভেলপমেন্ট একটু শেয়ার করছি আপনাকে। বাংলাদেশে কেউ কল্পনা করেন এই সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের বিচারপতি হবেন মহিলা, বাংলাদেশে কেউ স্পিকার হবেন মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী বড় রাজনৈতিক দলের প্রধান মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা। মানে ডেভেলপমেন্ট, এবং বাংলাদেশের ইতিহাসে কল্পনা করছে যে উদ্যোক্তা সেলিমার পক্ষে
এত বড় একটি নোবেল সম পুরস্কার বাংলাদেশকে এনে গৌরবান্বিত করার জায়গাটাকা আমি কিন্তু অনেক একটা কথা বলতে না আমি বলছি যে আমি শেয়ার করছি নাকি যে উনি যে জায়গায় আছেন সেই জায়গায়ও কিন্তু আপনাকেও কিন্তু যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়তো হচ্ছে। 8-10 জনের মতো না, কিন্তু আপনার জায়গাটা ছিল। না কিন্তু দেখেন, যুদ্ধ করেছি, বাংলাদেশের সরকার দুটি নীতিমালা দিয়েছে। একটি হচ্ছে 10% সুদে জামানতবিহীন। বাংলাদেশের সরকার 100 কোটি টাকা নারী উদ্যোক্তাদের জন্য থোক বরাদ্দ দিয়েছে। এই দিয়েছে বলে কিন্তু নারী উদ্যোক্তারা এগিয়েছে। আর বাংলাদেশের এই নারী যে ইন্টারমিডিয়েটের সময় বিয়ে হয়েছে, তার শ্বশুরবাড়ি তারকে পড়াশোনা করার জন্য সহযোগিতা করেছে। এই জিনিসগুলি কিন্তু এসেছে। আমার ইচ্ছা ছিল, অবশ্য আমি ইচ্ছা না থাকলে আমি তো এই জায়গায় না, কখনো সেখানে নারীর দাবিকে, তার সোচ্চার ভূমিকাকে কিন্তু গ্রহণ করতে রাষ্ট্র বাধ্য হয়েছে বলে ডিগ্রি পর্যন্ত বিনা না, পয়সায় সেই জন্য আমি ধন্যবাদ। বলছি আমরা- এই পরিবেশটা হচ্ছে বলে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের নারীরা আজকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো এই সকল প্রান্তিক নারীগুলির জন্য যারা গৃহে সমাজে নির্যাতিত হয়, তাদের জন্য আরো ভালো আইন বা আইন যেটা আছে সেটা বাস্তবায়ন করা, আইনগুলোর এবং- practice-টা ঠিকমতো এবং রাখা। সুন্দর একটা পরিবেশ করা, তাদের দক্ষতা কারণ বৃদ্ধি আইন করা, গ্রন্থ থেকে মাঠে এবং তাদের নামিয়ে আনা, স্বপ্নটাকে execution-এ আনা। বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে এগিয়ে নিয়ে আসা। ধন্যবাদ। এটাই। কঙ্কন, আপনাকে দিয়ে আমি শেষ যেটা করবো। বলবো যে আসলে এখানে নারী স্বাধীনতা আমরা বাঙালি নারী, আমরা যে স্বাধীনতা আইনে যা মানে স্বীকৃত, তাতে কিন্তু প্রচুর স্বাধীনতা আমরা পাচ্ছি। আমরা জানি না আত্মমর্যাদা বোধ আমাদের মধ্যে বোধহয় কম। না, নিজের অধিকার সম্পর্কে অধিকার অনেকটা কম সম্পর্কে জানি। সচেতনতা কম। আমি পড়াশোনা, বাবা মা পড়াশোনা করাচ্ছে, আমাকে চাকরি করতে হবে, এই বিষয়টা ঢুকে দেয় না, আমাকে চাকরি করতে হবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একটা বড় মানে ধনাঢ্য পরিবারে গিয়ে সে একটা জাস্ট একটা হাউস, অনেকে হয়তো হাউস ওয়াইফ হতে পছন্দ করেন, না এমন সবাই মানুষ না, হয়তো কিন্তু অনেকে আছেন, অনেকে চান না। অবশ্যই, কিন্তু না সবাই না, সবাই না, কিন্তু একজন হাউস ওয়াইফের কাজ কিন্তু সবচেয়ে বেশি। আমি একজন হাউসের তো সবথেকে বড় একটা কাজ সে করে। বাবা মা দুজনের। না, আমি কিন্তু যেটা- সেখানে শুধু মায়ের উপর আমি চাপিয়ে আমি দেওয়া যেটা আমার মনে যেটুকু করি, দেখা অঞ্জনা, যায়- আমি খালি যেটা বলি, আমার মনে হয় এটা হচ্ছে একটা নারীকে সিদ্ধান্ত নেওয়া। আমি আমার কোন Exactly. জায়গায় তাই থাকতে চাই, হ্যাঁ, আমি সেটাই বলছি যে আমার সেটা স্বাধীন। আমি গৃহবধূ মানুষ থাকি, ভাবতে আমি হবে, নারী না, তাকে মানুষ না, ভাবতে মানুষ হবে। হিসেবে আমার যেটা পছন্দ মানুষ আমি ভাবতে হবে। সেটাই করবো। এবং ধন্যবাদ। সর্বশেষে একটা বলি, বাংলাদেশের সংবিধান কিন্তু নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে। ধন্যবাদ। শেষ করছি। ধন্যবাদ অ্যাডভোকেট সমর রেজাউল করিম, ধন্যবাদ চয়নিকা চৌধুরী, ধন্যবাদ সেলিম আহমদ, ধন্যবাদ ফারজানা হোসেন কঙ্কন। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলা বছরের প্রথম দিনটিতে প্রত্যাশা নিয়ে, প্রাপ্তি নিয়ে। বড় ক্যানভাস, অনেক রকম রং বা অনেক রকম বিষয় এসেছে সেখানে। আমরা স্মরণ করতে পারি সেই প্রাকৃত কবিকে, বিশ্বমানব হবি যদি কায় মনে বাঙালি হও। এবং বাঙালি হলে হয়তো বিশ্বমানব হওয়া সহজ, এবং সেক্ষেত্রে একজন বিশ্বমানবের মতো মানুষের কথা আমরা উদাহরণ দিতে পারি। পিট সিগার বলেছিলেন, থট গ্লোবালি অ্যান্ড বাট অ্যাক্ট লোকালি। অর্থাৎ আমরা বিশ্বকে নিয়ে ভাবতে পারি, কিন্তু আমার এলাকাটিকে বাদ দিয়ে নয়। এবং আমার এলাকাটি কিন্তু সমৃদ্ধ, আমার জাতিসত্তা সমৃদ্ধ, আমার ইতিহাস সমৃদ্ধ, হাজার বছরের লড়াইয়ের মধ্যে দিয়ে এগিয়ে আসার ইতিহাস। এবং সেই ইতিহাসকে স্মরণ করে আমরা যদি পা ফেলি, সেই পা কিন্তু হয় দৃঢ় এবং ঋজু। সামান্য কিছুতে তাতে কোনো কাঁপুনি আসে না। শুভরাত্রি।